বিগত ক্লাসগুলোতে আমরা যা যা শিখেছি, আমাদের প্রথম লেকচারে আমরা শিখেছি কোণ ও কোণের প্রকারভেদ, জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণের মধ্যে পার্থক্য, কোণ প্রকাশক বিভিন্ন পদ্ধতি, 3টি পদ্ধতি ছিল। একটি পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে কনভার্সন, আমরা কি করে ষাটমূলক পদ্ধতির একটি মান শতমূলী পদ্ধতিতে অথবা বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করতে পারি, ওই বিষয়গুলো আলোচনা করা হয়েছিল। দ্বিতীয় লেকচারে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, সেখানে আমরা কিছু আলোচনা করেছি আমাদের অতি প্রয়োজনীয় কিছু প্রমাণ নিয়ে, যেমন রেডিয়ান কোণ, ধ্রুব কোণ, r(r)θ বা চাপ, ব্যাসার্ধ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্ক, এবং ত্রিকোণমিতিক সূত্রের প্রমাণ, বিশেষ করে sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা, এই সূত্রগুলো যেগুলো আছে এগুলো প্রমাণগুলো নিয়ে আমরা কথা বলেছি। তৃতীয় পর্বে আমরা শিখেছি চতুর্ভাগ এর ধারণা, বিভিন্ন চতুর্ভাগের ত্রিকোণমিতিক অনুপাতের অবস্থান, ত্রিকোণমিতিক অনুপাত কেন নেগেটিভ হয় বা কেনই বা পজিটিভ হয়। আরেকটা জিনিস শিখেছি যে cos মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা, কিন্তু sin মাইনাস থিটা কেন মাইনাস sin থিটা হয়, কেন শুধু sin থিটা হয় না, বা cos থিটা মাইনাস cos মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা, sec মাইনাস থিটা ইকুয়ালস টু sec থিটা, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কেন মাইনাস sin থিটা হয়, বা এরকম ফাংশনটা কি নামে পরিচিত হয়, এই বিষয়টা নিয়ে আমরা শিখেছি আমাদের তৃতীয় পর্বে। চতুর্থ পর্বে আমরা যে বিষয়টি নিয়ে শিখব, সেখানে আমরা শিখব বৃহত্তর ত্রিকোণমিতিক কোণের মান নির্ণয়। অনেক বড় একটা কোণ দেওয়া থাকবে, এটা কি করে আমাদের যে জানার রেঞ্জটা আছে 0 থেকে 90 ডিগ্রি, তার ভিতরে এনে কিভাবে মান নির্ণয় করতে হয়। দ্বিতীয়ত শিখব ত্রিকোণমিতিক অনুপাতের সীমা। সীমা বলতে কি বুঝাইতেছে, যে আমরা জানি sin স্কয়ার থিটার মান সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত, cos স্কয়ার থিটাটা কত, বাট হোয়াট ইফ sec থিটা, cosec থিটা, tan থিটা। তো আমাদের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, এই 6টি ত্রিকোণমিতিক অনুপাতের আমরা সীমা নির্ণয় করতে শিখব, বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে শিখব। যেমন আমাদের পরীক্ষাতে প্রায়ই আসে যে 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অথবা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, বা 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো এই বিষয়গুলো আমরা শিখব, এবং লাস্টলি আমরা ত্রিকোণমিতিক ফাংশন বিষয়টা কি সেই সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব একটি অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে। তো আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। এখন আসবো আমরা আমাদের বিভিন্ন মান নির্ণয় প্রসঙ্গে। আমাদের অনেক বড় বড় কোণ দেওয়া থাকে, তো এই বড় কোণগুলারে কি করে আমাদের শর্ট করে ছোট করে আমরা মানগুলা নির্ণয় করতে পারি। আমরা প্রাথমিক যখন মাধ্যমিক লেভেলে থাকি, তখন আমরা কোণগুলারে চিন্তা করি 0 ডিগ্রি থেকে কত পর্যন্ত বলি তো, 90 ডিগ্রির মাধ্যমে। এবং আসলে আমরা এটাই দেখাবো যে সবগুলা কোণকে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাধ্যমে প্রকাশ করা যায়, কিন্তু আমি বারবার বলতেছি যে ত্রিকোণমিতির সাথে কার রিলেশন আছে, ত্রিকোণমিতির সাথে একটা সমকোণী ত্রিভুজ তথা একটা বৃত্তের ওতপ্রোত রিলেশন আছে। তো বৃত্ত যতবার ঘুরবে ততবার তার মান বের করা সম্ভব। সাপোজ আমরা জানি সূর্যের তাপমাত্রা প্রায় কি 6000 ডিগ্রি সেলসিয়াসের মতো, বা আরো বেশি হইতে পারে, সাপোজ 6000 ডিগ্রি। এখন আমি আপনাকে প্রশ্ন করলাম যে বলেন তো এই 6000 ডিগ্রি সমান কত, সাইন 6000 ডিগ্রি সমান কত, সাইন 6000 ডিগ্রি সমান কত, 6000 ডিগ্রি সমান কত। স্যার আমি তো এটা জানি না, আমি তো সাইনের মান শুধুমাত্র 0 ডিগ্রি থেকে কত পর্যন্ত জানি, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্তই জানি, আমি তো এর বাইরে মান জানি না। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের করতে হবে কি, এই বড় মানটাকে ছোট করে এই 0 থেকে 90 ডিগ্রি মানের ভিতর আনতে হবে। 0 থেকে যে আমাদের 90 ডিগ্রি মানটা আছে এই মানের ভিতর আনতে হবে। তো কিভাবে আনা যায় এইটা নিয়ে এখন আলোচনা করব আমরা আমাদের মান নির্ণয় পদ্ধতি। ঠিক আছে, তো এখানে আমরা একটা ফরম্যাট দেখতেছি n π/2 প্লাস মাইনাস থিটা। এটা আসলে একটা কোণ, এটা কি অ্যাকচুয়ালি একটা কোণ।
এই কোণটা কিভাবে ডিল করে, কিভাবে কাজ করে, এটা নিয়ে আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে কোণটা কাজ করে। তো আবার এই যে আমাদের লাস্টের যে থিটা কোণটা আছে, থিটা সূক্ষ্মকোণ আমরা ধরে নিই। সূক্ষ্মকোণ ছাড়াও আপনারা অন্য যে কোনো কোণ ধরতে পারেন, আপনাদের সুবিধাজনকভাবে ধরতে পারেন আমাদের কাজের জন্য, ঠিক আছে, কাজটা করার জন্য। তো ত্রিকোণমিতিক অনুপাতের পূর্বে আমরা যখন চেঞ্জ করব, এটা পুরোটা যখন চেঞ্জ করব, তখন ত্রিকোণমিতিক অনুপাতের পূর্বে লাইক মাইনাস সাইন থিটা হবে না প্লাস সাইন থিটা হবে, প্লাস সাইন থিটা হবে, এইটা নির্ভর করে, এই প্লাস মাইনাস ত্রিকোণমিতির পূর্বে প্লাস মাইনাস নির্ভর করে পরিবর্তনের পূর্বে, তার মানে আমাদের যে সাইন থিটা কস থিটা যে পরিবর্তন হবে, এই পরিবর্তিত হওয়ার আগে সে কি ছিল তার উপর, ঠিক আছে, পরিবর্তিত হওয়ার আগে সে নির্ভর করে কি হবে, ঠিক আছে, যে আগে সাইন কজ হওয়ার আগে কি ছিল, সাইন ছিল, ওই সাইন কত নাম্বার কোয়াড্রেন্টে কত কি ছিল, পজিটিভ ছিল না নেগেটিভ ছিল, ওইটার উপর ডিপেন্ড করবে। ওকে, তো চতুর্ভাগের উপর এটা আমাদের প্রথম প্রস্তাবনা দিলাম। দ্বিতীয় প্রস্তাবনা কি, n যদি জোড় হয় তবে কোনো পরিবর্তন হবে না, n যদি বিজোড় হয় তবে দেখতে পাইতেছি কি আমরা সাইন থিটা পরিবর্তন হয়ে কস থিটা হয়ে যায় এবং উভমুখী চিহ্ন দেয়া আছে, তার মানে কি কস থিটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, সাইন থিটা হয়ে যাবে। সেম ওয়ে ট্যান থিটা পরিবর্তন হয়ে কট থিটা হয়ে যাবে এবং কট থিটা পরিবর্তন হয়ে ট্যান থিটা হয়ে যাবে। সেক থিটা পরিবর্তন হয়ে কোসেক থিটা পরিবর্তন হয়ে যাবে, কোসেক থিটা আবার চেঞ্জ হয়ে কি সেক থিটাই চলে আসবে। অপারেশন শেষে মানে সম্পূর্ণ কাজের শেষে শুধুমাত্র আমাদের কি থাকবে, সম্পূর্ণ কাজের শেষে শুধুমাত্র আমাদের থিটা থাকবে এবং এই n π/2 যে অংশটা আছে এই অংশটা বাদ যাবে, টোটালি বাদ যাবে, n π/2 অংশটা কি টোটালি বাদ যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে সাইন পরিবর্তন হয়ে কেন শুধুমাত্র কস থিটাই হবে, কেন ট্যান থিটা হবে না? খুব সুন্দর প্রশ্ন, যে সাইন থিটা যে আছে এই সাইন থিটাটা পরিবর্তন হয়ে কেন কস থিটা পরিবর্তন হলো, কেন ট্যান থিটা হলো না? এই জিনিসটা আপনি একটু চিন্তা করেন যে কেন এই কাজটা হলো। তো আগে এইটার ব্যাখ্যা দিই, তারপরে আমরা একটা মান ডেমো মান বের করে আপনাদের দেখাবো। ব্যাখ্যায় আমাদের আছে এই একমাত্র কারণে আপনাদের যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার উত্তর হচ্ছে পূরক কোণ। পূরক কোণ, পূরক কোণ কিভাবে এটার কারণ হইতে পারে, তো সেই জিনিসটি আমরা ব্যাখ্যা করব। এই ক্ষেত্রে আমরা থিটাকে সূক্ষ্মকোণ তথা আমাদের যে থিটা আছে থিটাকে সূক্ষ্মকোণ তথা এই রেঞ্জের ভিতর চিন্তা করছে, ঠিক আছে, এই যে আমাদের যে থিটাটা আছে এবং এখানে কত আছে বলেন তো, 1 আছে। 1 মানে কি বেজোড় না জোড়, বেজোড় সংখ্যা। দেখি আমাদের কাজগুলা, এখানে আমাদের একটা চিত্র আছে, অনেক কমপ্লিকেটেড চিত্র, এটা মাধ্যমিক বইতে দেয়া আছে এই চিত্রটা এরকম অনেক কমপ্লিকেটেড, এটা আমরা অনেক ইজি হিসেবেও দেখব। তারপর আগে আমরা যেহেতু বইয়ের চিত্রটা দেয়া আছে বইয়ের চিত্রটা আগে এক্সপ্লেইন করব। ওকে, দেখি প্রথমে আমরা দেখব এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই ত্রিভুজে কি কি আছে বলেন তো, ও এম পি ত্রিভুজে এক্স ওয়াই দেওয়া আছে, তার মানে কি এইদিকে এক্স আছে এদিকে কি আছে ওয়াই আছে এবং এই কোণটার মান কত হবে বলেন তো, এই কোণটার মান হবে থিটা। আবার এখন এই দ্বিতীয় ক্ষেত্রে ও এন কিউ ত্রিভুজে আসেন, এখানে কি আছে বলেন তো, ওয়াই এক্স, তার মানে এদিকে কি আসছে ওয়াই আর এদিকে কি আসছে উপরে কি আসছে এক্স, তার মানে এই যে আমার ত্রিভুজটা ছিল, এইখানে যে ত্রিভুজটা ছিল এই ত্রিভুজটাকে জাস্ট কি করছি উল্টায় দিছি, উল্টায় দেওয়াতে এইখানে আমরা কত কোণ পাইতেছি। এটা বোঝার জন্য আমরা একটা সিম্পলিয়ার সূত্র দেখব, একদম সিম্পল, ঠিক আছে, লাইক এই আমার একটা সমকোণী ত্রিভুজ। ওকে, এই সমকোণী ত্রিভুজে এইটা আমার থিটা, এইটা আমার থিটা। তো বলেন তো পূরক কোণ কাকে বলে? যে স্যার যদি দুইটা কোণের মান যোগ করে 90 ডিগ্রি হয় তবে তাকে পূরক কোণ বলে। আর যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। এইখানে কত ডিগ্রি দেওয়া আছে, এইখানে অলরেডি দেওয়া আছে 90 ডিগ্রি। তাহলে বলেন তো এইখানে কোণ কত? স্যার সোজা 90 মাইনাস থিটা। এই যে আপনার 90 মাইনাস থিটা আর এই 90 মাইনাস থিটার দিকে কোনো পার্থক্য আছে? নাই। তার মানে ওই যে আমরা ত্রিভুজের পরিচয় শিখাইছিলাম আপনাদের, ত্রিভুজের পরিচয় যে শিখাইছিলাম ত্রিভুজের পরিচয় কিন্তু আবার আমাদের ফিল্ডে এসে গেছে, আবার আমাদের কাজে এসে গেছে। তো আমরা কি দেখতে পাইতেছি, আমরা দেখতে পাইতেছি ত্রিভুজের ক্ষেত্রে যে আমরা যদি এখানে চিন্তা করি, এটা আমাদের থিটা কোণ আছে, এটা আমাদের π/2 মাইনাস থিটা কোণ আছে, এটা কি এক্স, এটা ওয়াই এবং এটা আর। এই যে এখানে বিষয়টা এই ত্রিভুজের যে বিষয়টা আছে
এই ত্রিভুজের বিষয়টা আমি কি এইখানে এক্সপ্লেন করলাম, ঠিক আছে, এক্স ওয়াই আর। আচ্ছা, এই যে আমাদের এক্স ওয়াই আর আছে, আমি যদি সাইন থিটা নিই, সাইন পাই বাই 2 মাইনাস থিটা, এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা এইটা এক্স, ভূমি অতিভুজ কি আর, এক্স বাই আর। ওকে ফাইন। এখন আপনি থিটা কোণের পার্সপেক্টিভে চিন্তা করেন, থিটা কোণের সাপেক্ষে চিন্তা করেন, এই যে থিটা কোণটা আছে, এই থিটা কোণের সাপেক্ষে এই এক্স আমার কি, এই থিটা কোণের সাপেক্ষে এক্স কি, ইয়া ভূমি, আর কি অতিভুজ। তার মানে কি থিটা কোণের সাপেক্ষে দেখাইতেছে ভূমি বাই অতিভুজ মানে cos থিটা, আর পাই বাই 2 মাইনাস থিটা কোণের সাপেক্ষে দেখাইতেছে কি লম্ব বাই অতিভুজ মানে sin থিটা। তো এই থেকেই আমরা বুঝতে পারতেছি যে sin থিটা কেন পরিবর্তন হয়, sin থিটা কেন পরিবর্তন হয়ে cos থিটাতে যায়। সেম একই কারণে আমরা cos থিটা পরিবর্তন হয়ে sin থিটাতে আসে এটা লিখতে পারি, এবং tan থিটা পরিবর্তন হয়ে cot থিটাতে যায়। আমরা অটোমেটিক্যালি বুঝতে পারছি যে কেন এই বিষয়টা হয়। আশা করি সবাই একদম ভালোভাবে ক্লিয়ারলি বুঝে গেছেন বিষয়টা। ওকে গুড। আমরা যাব পরবর্তী। আচ্ছা, এটা তো গেল আমাদের মাইনাস কোণের জন্য। হোয়াট ইফ আমাদের যদি একটা ত্রিভুজ থাকে এরকম যে পাই প্লাস থিটা, এটা তো এই পাই বাই 2 মাইনাস থিটা দেখলাম, যে পাই প্লাস থিটা সমান কি হবে। আচ্ছা, পাই প্লাস থিটা সমান যে কাহিনীটা হয় আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। দেখি প্রথম ক্ষেত্রে আমরা দেখব আমাদের যে চতুর্ভাগটা আছে, এই চতুর্ভাগের প্রথম ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখব, প্রথম ক্ষেত্রে আমাদের কি আছে, প্রথম ক্ষেত্রে আমাদের এক্স ওয়াই আর আছে, ঠিক আছে, এই আমার এখানে থিটা আছে, খুব ভালো কথা। থিটা কি শুধুমাত্র আমাদের এতটুকু কোণ, ফাইন। আচ্ছা, এখন এইখান থেকে আমি যদি এতটুকু পরিমাণ চলে যাই, এই যে আসলাম, কত পরিমাণ আসছে বলেন তো, পাই। যেহেতু ঘড়ির কাঁটার বিপরীতে আসছে তার মানে কি প্লাস কোণ পাই আসছে, এবং আমার প্রশ্নটা কি আছে, আমার প্রশ্নটা আছে পাই প্লাস থিটা, তার মানে আমাকে আরো, তার মানে হচ্ছে আমাকে আরো কিছু পরিমাণ যেতে হবে, আরো কিছু পরিমাণ যেতে হবে, থিটা পরিমাণ যেতে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যদি আমরা আসি, আমরা দেখতেছি কি এইখানে আছে এক্স ওয়াই, আর এখানে আছে কি মাইনাস এক্স মাইনাস ওয়াই। তো এই যে টোটাল কোণটা আছে এইখান থেকে যে এইখান পর্যন্ত যে টোটাল কোণটা আছে, টোটাল কোণটার নামই কি, টোটাল কোণটার নামই পাই প্লাস থিটা। আমরা দেখতে পাচ্ছি এই দুইটা কোণের ভিতরে আমরা সর্বসমতা দেখাতে পারি। এই একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজ, এবং এই যে এখানে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের ভিতরে সর্বসমতা দেখাতে পারি। তার মানে কি এইখানে যদি থিটা হয়, এই থিটাকে আমরা একান্তর কোণের সূত্র, সরি একান্তর না, বিপ্রতীপ কোণের সূত্র অনুসারে এটাকে আমরা কি থিটাতে কনভার্ট করতে পারি, যেমনটা আমরা চিত্রে দেখতেছি। এই চিত্রটা আমি ড্র করলাম, আর এখানে আপনাদের দেয়া আছে ক্লিয়ার চিত্রটা, যে এতটুকু থিটা দেয়া ছিল, এটা আমাদের পাই প্লাস থিটা, এই থিটা এবং এই থিটা সমান কার জন্য, বিপ্রতীপ কোণের জন্য। তার মানে এইখানে এক নাম্বার কোয়াড্রেন্টে যে থিটার মানটা ছিল, শুধুমাত্র থিটার কোণটা এখন এখানে রিপ্লেস হয়ে গেছে, এটা আমরা থিটা দ্বারা লিখতে পারি। তো সাপোজ আপনাদের আছে এরকম যে 240 ডিগ্রি, 210 ডিগ্রি, সাপোজ 210 ডিগ্রি, এই 210 ডিগ্রি আপনি কি লিখতে পারেন, যে 180 প্লাস 180 প্লাস কত বলেন তো 30, 180 প্লাস 30, তার মানে এইখানেও ছিল আমার 30 ডিগ্রি, এবং এইখানেও কত আমাদের 30 ডিগ্রি। তার মানে আমি যেটা বলতেছিলাম আপনাদের, যে অনেক বড় একটা কোণকে কিভাবে ছোট কোণের ভিতরে আনা যায়, আমাদের 210 ডিগ্রির পরিবর্তে এই তৃতীয় চতুর্ভাগের সাপেক্ষে যদি আমি 30 ডিগ্রি মানটা হিসাব করি, তাহলে আমার মান পাওয়া যাবে। কিন্তু মনে রাখতে হবে চতুর্ভাগ কোনটা, চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ। ওকে, আচ্ছা, এখন আমরা আসি পরে আমাদের মান নির্ণয় পদ্ধতিতে যেটা ছিল। এখন এই ক্ষেত্রে আমাদের 4টা স্টেপে কাজ করা লাগবে। এক, আমরা সবগুলা মানকে ডিগ্রিতে কনভার্ট করে ফেলবো, যদি ডিগ্রিতে থাকে তাহলে তার কনভার্ট করার প্রয়োজন নাই, যদি ডিগ্রিতে না থাকে আমি কি করব, প্রথমে ডিগ্রিতে কনভার্ট করে ফেলবো। 2 নাম্বার, যেটা আনসার হবে সেই আনসারকে 90 দ্বারা ভাগ করব, যে আনসার আসবে আনসারকে আমরা 90 দ্বারা ভাগ করব। যেমন আমাদের এখানে একটা মান দেয়া আছে, আমরা একটু সাথে সাথে কাজগুলো করব। 11 পাই বাই 6, এটা যদি আমরা ক্যালকুলেট করি দেখা যায় যে 330 আসে, 330 ডিগ্রি।
যদি 90 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 3 নং 27 4 নং যায় না 3.66 এর মতো আসে 66 এরকম আসে ওকে 90 দ্বারা ভাগ করলে যাই আসুক কারো কিছু আসতে পারে একটু চেক করে নেবেন আনসারের দশমিকের পূর্বের সংখ্যা ইনটু 90 তাহলে এই যে আমাদের আনসারটা আসছে পূর্বে যে আনসার আসছে এখানে দশমিকের সামনে কত আছে 3 তার মানে আমাদের লেখা লাগবে 3 ইনটু 90 3 ইনটু 90 প্লাস বাকি অংশ এই বাকি অংশটাকে একটু বলি 3 নং 27 মানে 270 ডিগ্রি গেল বাকি থাকে কত বাকি থাকে π/3 তথা 60 ডিগ্রি বাকি থাকে 60 ডিগ্রি এই যে আমি মানটা পাইলাম এটা আমি ডিগ্রিতে পাইলাম এটাকে যদি আমি রেডিয়ানে কনভার্ট করে ফেলি তাহলে কি পাবো এইটা পাবো দেখো 3π/2 90 মানে π/2 এবং 60 মানে কি π/3 দ্যাটস ইট আমাদের রেডিয়ানে কনভার্ট হয়ে গেল বলো তো 10 এর পরে এটা জোড় না বেজোড় বেজোড় তার মানে প্রথম ধাপে কি tan পরিবর্তন হয়ে কট হয়ে যাবে ওকে কত নাম্বার কোয়াড্রেন্ট নির্দেশ করে আমরা একটু কোয়াড্রেন্টটা দেখি এটা কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে 3টা 90 যাব ধনাত্মক দিকে 1টা 90 2টা 90 3টা 90 গেলাম এরপর প্লাস সামথিং যদি প্লাস সামথিং থাকে তাহলে এর পরের চতুর্ভাগ আর যদি বলে মাইনাস সামথিং তাহলে এই তৃতীয় চতুর্ভাগে মানে যতবার ঘুরলাম ওই চতুর্ভাগে থাকতো তার মানে এটা আমাদের কত চতুর্ভাগ নির্দেশ করে বলি তো চতুর্থ চতুর্ভাগ tan পরিবর্তন হওয়ার আগে tan এই যে আমাদের tan ছিল tan পরিবর্তন হওয়ার আগে এই যে আমার কট পরিবর্তিত হয়েছে tan কিসে কনভার্ট হয়েছে কটে কনভার্ট হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই কটে যাওয়ার আগে সে কি ছিল tan আমি একটা লাইন বলছিলাম এরকম যে প্লাস মাইনাস ডিপেন্ড করে ত্রিকোণমিতিক পরিবর্তন ত্রিকোণমিতিক অনুপাতের পূর্ববর্তী রূপ যেটা আছে পরিবর্তন হওয়ার আগের যে রূপ আছে তার মানে কটের আগের রূপ কি tan বলেন তো চতুর্থ কোয়াড্রেন্টের tan কেমন নেগেটিভ এই দেখেন আমি এখানে নেগেটিভ ইউজ করেছি তার মানে বলছিলাম পজিটিভ নেগেটিভ নির্ভর করে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হওয়ার পূর্বের চতুর্ভাগের উপর তার মানে এটা কটের উপর ডিপেন্ড করে না এটা ডিপেন্ড করে tan এর উপর যেমন সাইন পরিবর্তন হয়ে cos হইছে এটা cos এর উপর ডিপেন্ড করবে না এটা ডিপেন্ড করবে সাইন এর উপর যেমন আমি যদি এই মানটাই সাইন দিয়ে যদি দিতাম আপনাদের হোমওয়ার্ক থাকবে এই যে মানটা আছে হুবহু মানটা 11π/6 এইটা সাইনের ক্ষেত্রে কি হবে আমরা আপনারা আমাকে করে দেখাবেন এটা ক্যালকুলেটরে ইজিলি করা যায় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যদি রিটেন আসে তাহলে আমি কিভাবে করব রিটেন যদি ও মার্কের প্রশ্নটা দেয় তাহলে আমরা কিভাবে করব দেন আমি বলছিলাম যে এই nπ/2 অংশটা বাদ যাবে আমি বাদ দিয়ে দিব শুধুমাত্র থিটা অংশটা থাকবে থিটা অংশের সাপেক্ষে তার মানে টোটাল 330 ডিগ্রি কে আমরা 60 ডিগ্রিতে কনভার্ট করে ফেললাম এবং চতুর্ভাগের সেন্স ইউজ করে আমরা মানটা নির্ণয় করতে পারবো এবং মানটা কত আসে বলতো মানটা আসে -1/√3 -1/√3 and that's it there's the answer এটাই ছিল আমাদের যে মান নির্ণয়ের পদ্ধতি নিয়ে আমরা কথা বলতেছিলাম যে চতুর্ভাগ ইউজ করে আমরা কিভাবে মান নির্ণয় করতে পারি এই মান নির্ণয়ের পদ্ধতি ওকে ডান এখন আমরা দেখব ত্রিকোণমিতিক অনুপাত সমূহের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কিভাবে নির্ণয় করে এবং এর পরিধিটা কি খুব সুন্দর একটা বিষয় আমরা অনেকেই জিনিসটা স্কিপ করে যাই বাট এটা আমরা একটু ডিপলি দেখব যে কি করে আমরা ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু এই বিষয়টা আমরা বের করতে পারি ঠিক আছে তো আমরা প্রথমেই বলবো যে OX একটা রশ্মি আমরা যে ত্রিকোণমিতির সংজ্ঞাটা দিই OX একটা রশ্মি OX রশ্মিকে ঘড়ির কাঁটার বিপরীতে থিটা কোণে ঘুরিয়ে OX রশ্মির উপর OA কে এখানে একটা A হবে OA কে ঘড়ির কাঁটার বিপরীতে এক কোণে ঘুরিয়ে থিটা কোণে ঘুরিয়ে OA পজিশনে নেই ওই OX রশ্মিকে আবার বলতেছি OX রশ্মিকে ঘড়ির কাঁটার বিপরীতে থিটা কোণে ঘুরিয়ে OA পজিশনে নেই এই পর্যন্ত নিলাম O এর উপর একটা বিন্দু নেই PXY স্বাভাবিক এটা আমরা বর্ণনা হিসেবে যদি দেই তারপরে তো পিথাগোরাস সূত্র অনুসারে এটা x এটা y এবং এটা কি r আমরা অটোমেটিক মানগুলা পাওয়া যায় তো এখন কথা হচ্ছে যে আমরা কি জানি r² θ =
r স্কয়ার থিটা ইকুয়ালস টু x স্কয়ার প্লাস y স্কয়ার। ভালো কথা। এখন আমাকে একটা কথা বলো যে একটা সংখ্যা যদি একটা সংখ্যার বর্গ দুইটা সংখ্যার বর্গের সমান হচ্ছে, তার মানে কি এই যে দুইটা সংখ্যা আছে তাদের থেকে এই x স্কয়ার এবং y স্কয়ার তাদের প্রত্যেকের থেকে r স্কয়ার কি বড় না? তথা তারা প্রত্যেকে সিঙ্গেল সিঙ্গেল। x স্কয়ার কি r স্কয়ার থেকে ছোট, y স্কয়ার কি r স্কয়ার থেকে ছোট। কেন ছোট? কারণ যদি একটি সংখ্যার বর্গ অপর দুটি সংখ্যার বর্গের সমষ্টি বর্গের সমান হয়, যদি না অপর একটা সংখ্যা শূন্য হয়, শূন্যও হইতে পারে, শূন্য বাদে আর কি, যদি হয় তাহলে কি হবে, শূন্যের জন্য কি হবে, সমান হবে, শূন্যের জন্য সমান হবে। আর যদি শূন্য না হয় তাহলে কি অবশ্যই ছোট হবে, তার জন্য কি লেস দেন ইকুয়াল। এখন এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস খুব সুন্দরভাবে মাথায় রাখা লাগবে, আমরা একটু দেখব, ঠিক আছে? যদি আমাদের কোনো প্রশ্নে এরকম থাকে x স্কয়ার লেস দেন ইকুয়াল r স্কয়ার, যদি এরকম কোনো প্রশ্ন থাকে তাহলে একটা জিনিস খেয়াল রাখবা, আমরা কিন্তু দেখছি যে r এর মান কখনো কি ঋণাত্মক হইতেছে না, কিন্তু x যে আছে এই x এর মান কি ধনাত্মক ঋণাত্মক সেম কাজ হইতে পারে। তাই আমরা যদি এই x রে এই পাশে নিয়ে যাই, এই পাশে নেওয়ার আগে x এর আমরা একটা মডুলাস মান সেট করে রাখবো, মডুলাস অফ x, কারণ x এর মান পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে, কিন্তু পরম মান যেটা পাবো আমরা, পরম মানটা r এর থেকে অলওয়েজ ছোট হবে, পরম মানটা কি r স্কয়ার থেকে অলওয়েজ কি হবে, ছোট হবে। এখন যদি আমরা স্কয়ার ক্যান্সেল করে দিই তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাই মডুলাস অফ x লেস দেন r, সেম হতে পাই মডুলাস অফ y লেস দেন ইকুয়াল r। বুঝতে পারছি? তো আমরা এটা শিখছি যে মডুলাসের মান যদি এরকম থাকে আমরা লিখতে পারি কি যে মাইনাস এই মানটা মাইনাস এইটা লেস দেন x লেস দেন r, মাইনাস r লেস দেন x লেস দেন r, অথবা এই ক্ষেত্রে লিখতে পারি কি মাইনাস r লেস দেন y লেস দেন r। ঠিক আছে? x এর জন্য যেভাবে লিখতে পারি y এর জন্য ঠিক সেম ওয়েতেই লিখতে পারি এই পরম মান চিহ্নে থাকার কারণে। তার মানে r এর মান এর থেকে ছোট মানে কি আমার যে r আছে r এর মান কি মাইনাস হবে, মাইনাস থেকে x এর যে মানটা আছে r এর মানের উপর নির্ভর করে। ওকে, খুব সুন্দর। দেন আমরা কি করি, উভয় পক্ষকে r দ্বারা ভাগ করে দিব। এই যে আমাদের পক্ষ সকল পক্ষকে এখানে r দ্বারা ভাগ করব, এটাকে r দ্বারা ভাগ করব, তথা এটাকেও r দ্বারা ভাগ করব, আমরা পাই এইটা। এবং r দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে কি পাই -1 y বাই লেস দেন ইকুয়াল y বাই r লেস দেন ইকুয়াল 1। একটু ভালো করে বলো তো যে x বাই r তথা ভূমি বাই অতিভুজ মানে কি cos থিটা, এটা কি আমাদের cos থিটা নির্দেশ করতেছে, আর এটা আমাদের কি নির্দেশ করতেছে, sin থিটা নির্দেশ করতেছে। তো আমরা দেখি কি নির্দেশ করে। আমরা দেখতে পাইতেছি যে POQ ত্রিভুজে sin থিটা ইকুয়ালস টু x বাই r আমি আলাদা আলাদাভাবে তোমাদের বের করে দেখাইছি। এখন বলো দেখি, আমরা আগের চিত্রে আমরা cos থিটার মান কি, cos থিটার সর্বনিম্ন মান কত, -1, সমান কিন্তু cos থিটার সর্বনিম্ন মান আমরা পেয়ে গেলাম কত, -1, সর্বোচ্চ মান কত, +1। সেম ওয়েতে sin থিটার সর্বনিম্ন মান কত, -1, সর্বোচ্চ মান কত, +1। আমরা প্রুফ করতে পারলাম, ঠিক আছে, এটা প্রমাণ সহকারে। ওকে, এইটা গেল আমার সাইনের কথা, কোসেকের কথা। আমাদের কাছে যে আমরা যে সাইনের মানটা পাইলাম, এই সাইনের মানের জন্য আমরা একটু আসবো এখানে, যে সাইনের মানটা কি পাইলাম আমরা একটু অ্যানালাইসিস করি। সাইনের মানটা পাইলাম -1 লেস দেন ইকুয়াল sin থিটা লেস দেন ইকুয়াল 1, এটা ছিল আমাদের সাইনের মান। এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি লিখতে পারি, এই জিনিসটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা কি লিখতে পারি যে -1 লেস দেন ইকুয়াল sin থিটা, আর কি sin থিটা, অর আরেকটা কি sin থিটা লেস দেন ইকুয়াল 1। ওকে, ভালো। এই যে পাঁচটা আছে এই পাঁচটাকে আমরা কি লিখতে পারি, এই পাঁচটাকে আবার আমরা লিখতে পারি -1 এর মান -1 sin থিটা থেকে ছোট, তার মানে কি sin থিটা অবশ্যই কি হবে, আমাদের sin থিটা আছে সেটা অবশ্যই কি হবে, sin থিটা অবশ্যই কি হবে বলে তো, sin থিটা অবশ্যই -1 এর থেকে বড় বা সমান হবে, -1। এটা আমরা লিখতে পারি কি পারি না বলো। এখন আমরা জানি যে অসমতার ধারণার থেকে আমরা জানি যদি উভয় পক্ষ ডিগবাজি খায় বা ব্যস্তকরণ হয় তাহলে চিহ্নের পরিবর্তন হয়। তো sin থিটার নিচে কত আছে মনে মনে, আমরা দেখি sin থিটার নিচে মনে মনে কত আছে, 1। তো যদি ডিগবাজি খায় তাহলে কি হয়ে যাবে আমরা দেখি,
আমাদের হয়ে যাবে 1 বাই সাইন থিটা। আর চিহ্নের পরিবর্তন হবে, আমরা বলছি চিহ্ন পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, লেস দেন ইকুয়াল কি হয়ে যাবে, এটার নিচে মনে মনে কত আছে 1, তো 1 এর সাথে তো ওইরকম কোনো কাজ হবে না, -1ই থাকবে। কিন্তু 1 বাই সাইন থিটা ইকুয়ালস টু কত বলো তো, স্যার এটা তো কোসেক থিটা, কোসেক থিটা, কোসেক থিটা লেস দেন ইকুয়াল কি দাঁড়াইছে, -1 একটা পার্ট। সেম ওয়েতে এইখানে যদি আমি উল্টাই, সেম ভাবে যদি উল্টাই তাহলে আমরা কি পাবো, কোসেক থিটা গ্রেটার দেন ইকুয়াল মাইনাস গ্রেটার দেন ইকুয়াল +1। তার মানে আমরা দেখতে পাইতেছি যে কোসেক থিটার -1 থেকে 1 এর ভিতর কোনো মান থাকবে না, এর মানটা হবে 1 থেকে বড় অথবা -1 থেকে ছোট। তো এটা আমরা প্রমাণ করতে পারলাম। তো এই যে এখানে জিনিসটা ছিল কোসেক থিটা কিভাবে হলো এটা আমরা এখানে দেখে ফেললাম, ঠিক আছে। এই জায়গায় আমরা খুব ভালোভাবে দেখতে সমর্থ হইলাম। সেম ওয়েতে সেক থিটা কোসেক থিটা আমরা বলতে পারবো +1 থেকে বড় -1 থেকে বড়। কিভাবে তোমরা এটা ব্যাখ্যা করবা, অবশ্যই আমাকে ব্যাখ্যা করে দেখাবা, খাতায় ব্যাখ্যা করে লিখবা, আমি যেভাবে লিখছি ব্যাখ্যা করে এভাবে লিখবা। আচ্ছা, x = tan থিটা, x = 0 হলে tan থিটা অসংজ্ঞায়িত। কেন অসংজ্ঞায়িত, x = 0 তার মানে কি tan থিটা মানে কত বলো দেখি, tan থিটা = আমরা কি পাইছিলাম বলি তো, tan থিটা = কি পাইছিলাম বলো তো, tan থিটা = লম্ব বাই y বাই x, tan থিটা = লম্ব বাই ভূমি। এখন x যদি 0 হয়ে যায়, আমরা জানি ভগ্নাংশের নিচে যদি কোনো জিনিস 0 হয়ে যায় সেটা কি হয়ে যায়, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত এবং অনির্ণেয় এই দুইটা বিষয়ের উপর আমার একটা ভিডিও আছে, শর্টকাট ভিডিও, ফাংশনের ভিডিও, গ্রাফ আকারে দেখানো হয়েছে। তো আপনাদের যাদের এই বিষয়টা নিয়ে কনফিউশন আছে যে অসংজ্ঞায়িত কি অনির্ণেয় কি, এই দুইটা জিনিস আপনারা ওই ভিডিও থেকে দেখে আসতে পারেন। ওকে, তো যদি x 0 হয়ে যায়, যেটা বলতেছিলাম, যদি x 0 হয়ে যায় ফাংশনটা কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত। এবং cot থিটার ক্ষেত্রে যদি y 0 হয় তখন কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত। গুড। অসংজ্ঞায়িত ধারণাকে অসীম ধরে, এই যে কেন আমরা অসীম ধরি, ওইটা ওই অসংজ্ঞায়িত ভার্সেস কিসে, অনির্ণয়ের পার্থক্য দেয়া আছে। তারপরে আমি ভিডিওর ডেসক্রিপশনে ওই লিঙ্কটা আবার দিয়ে দিব, যাদের কনফিউশন আছে যে অসংজ্ঞায়িত কি এবং অনির্ণয় কি, এই দুইটা জিনিসের ভিতর যাদের পার্থক্য করতে পারেন না বা কনফিউশন হয়, আপনারা দেখে নিতে পারেন, গ্রাফের মাধ্যমে ব্যাখ্যা করা আছে। ওই গ্রাফটাও আমাদের পরীক্ষার জন্য আবার ইম্পর্টেন্ট। তো এইভাবে আমরা লিখতে পারি যে tan থিটার মান কি -∞ থেকে +∞, এবং cot থিটার মান কি -∞ থেকে +∞। এইটাই ছিল আমাদের যে বিভিন্ন মান বের করার পদ্ধতি। ওকে, এই ধাপে আমরা শিখব যে 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে নির্ণয় করতে হয়। আমাদের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, 6টা ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে নির্ণয় করতে হয় এই জিনিসটা আমরা দেখব। তো এই জিনিসটা দেখার জন্য আমরা দুইটা অ্যাপ্রোচ দেখব। এটা প্রথমত একটা বইয়ের অ্যাপ্রোচ, তোমাদের এই মাধ্যমিক বই যেটা আছে, মাধ্যমিক বইয়ের অ্যাপ্রোচ দেখাবো। এরপর আমরা শর্টকাট ওয়েতে দেখাবো কেন আমরা এটার ভিতর দুইটা একসাথে নেওয়া করব। আমাদের তো এরকম বাধ্যবাধকতা নাই দুইটা একসাথে করার। তো আমরা যেই কাজটা করব, আমরা প্রাথমিক যেই কাজটা করব সেটা হচ্ছে যে একটা ত্রিভুজ আঁকবো, সিম্পলি একটা ত্রিভুজ আঁকবো। আমি এই প্রথম ত্রিভুজটা আঁকলাম। প্রথম ত্রিভুজটা আঁকার পরে আমি সাপোজ এখানে তোমাদের 30 ডিগ্রি কোণটা বুঝাইতে চাইতেছি, 30 ডিগ্রি কোণটা বুঝাইতে চাইতেছি। এই যে আমাদের 30 ডিগ্রি কোণ আছে, এই 30 ডিগ্রি কোণটা বুঝাবো। তো এইখানে যদি 30 ডিগ্রি কোণ হয় তাহলে বলো দেখি এইখানে কি হবে, স্যার এটা তো সোজা 60 ডিগ্রি কোণ। ইতিমধ্যে আমরা পূরক কোণের কনসেপ্টে এই বিষয়টা অনেকবার পড়ে আসছি, তো এটা তো নতুন করে কোনো কিছু বলার কিছু না। তো তোমাদের বইয়ে যে কাজটা করছে 30 ডিগ্রি 60 ডিগ্রি একসাথে বোঝানোর চেষ্টা করছে, একসাথে বোঝানোর চেষ্টা করতে গিয়ে এই একটা প্যাচ লাগাইছে। এখন আমাদের কিছু আবার আমরা দেখি এইখানে 30 ডিগ্রি এন্ড নিচেও 30 ডিগ্রি, এই 30 মিলে কি হয়ে যাবে 60 ডিগ্রি হয়ে যাবে, এইখানেও 60 ডিগ্রি, এইখানেও 60 ডিগ্রি। তাহলে এই যে আমার যে বড় যে ত্রিভুজটা আছে, এই বড় ত্রিভুজটা আসলে কি হয়ে যেতেছে, একটা সমবাহু ত্রিভুজে কনভার্ট হয়ে যেতেছে না, একটা সমবাহু ত্রিভুজে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এটাতে আমরা পরে আসবো, এটা তোমাদের বই ভাবে বলছে। এখন এখানে দেখো সমবাহু ত্রিভুজ আমরা ধরবো, আমরা এখানে কি দেখো ধরবো এই OP = 2a।
এই যে ধরবো, এটা কিভাবে ধরবো, এই ধরার জন্য একটা টেকনিক সবাই মাথায় রাখবা। তোমরা কিচ্ছু না, তোমরা তো অলরেডি মান বের করা শিখে ফেলছো, বা আমি শিখাবো পরবর্তীতে মান কিভাবে বের করতে হয়। ওই জায়গায় গিয়ে শুধু 10 এর মানটা ধরে নিবা। আর 10 এর মানটা ধরার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, যাতে 10 এর মানটা এ হিসেবে থাকে, এর মাধ্যমে থাকে। স্যার বুঝি নাই বিষয়টা, এর মাধ্যমে কি? সাপোজ 10 30 ডিগ্রি ইকুয়ালস টু কত? 10 30 ডিগ্রি ইকুয়ালস টু কত? স্যার আমরা সবাই জানি 10 30 ডিগ্রি ইকুয়ালস টু 1/√3, 1/√3। তো এই যে 10 30 ডিগ্রি মান 1/√3 আছে, তুমি করবা কি 1/√3 ধরবা না, না ধরে কি দেখাবা, তুমি ধরবা কি যে a/√3a। এইটাই বলতেছিলাম যে a রিলেটেড ধরবা, তার মানে দেখো a ক্যান্সেল হয়ে যায়। তো তুমি যদি এইটা ধরো, তার মানে তুমি কার কার মান ধরতেছো বলো দেখি? তুমি লম্বের মান ধরতেছো কত? a। ভূমির মান ধরতেছে কত? লম্ব বাই ভূমি যেহেতু tan থিটা, ভূমির মান কত ধরতেছো? √3a। এই যে বিষয়টা তুমি ধরলা, তার মানে তুমি এখানে অটোমেটিক পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে 2a পেয়ে যাবা। এই মানটা কত পেয়ে যাবা? 2a পেয়ে যাবা। তো এই কনসেপ্ট অনুযায়ী তুমি যদি সাজাও, তাহলে তোমার সবগুলো মান পেয়ে যাবা, যে sin থিটা ইকুয়ালস টু কত, cos থিটা ইকুয়ালস টু কত, tan থিটা ইকুয়ালস টু কত, tan 30 sin 30 cos 30, জাস্ট খালি a ক্যান্সেল করলে পাওয়া যাবা। এটা ছিল তোমাদের বইয়ের নিয়মে। কিন্তু তোমাদের বইয়ের নিয়ম থেকে যদি বের হইয়া আমরা একটু শর্টকাট নিয়মের বিষয়টা চিন্তা করি, তাহলে কি হয়? তাহলে আমরা দেখব যে আমাদের আছে কত, দেখো π/6, অর্থাৎ 30 ডিগ্রি কোণের অনুপাতটা আমরা চিন্তা করতেছি। এই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম tan থিটা ধরতে বলছিলাম, তাই দেখো আমি tan থিটার জন্য প্রথমে 30 ডিগ্রি ধরবো। এখানে 45 ডিগ্রিটা এখানে দেয়া আছে, এটা ভুল দেয়া আছে, একটু কারেক্ট করে নিবা কাইন্ডলি। এখানে চিত্রটা 45 ডিগ্রি এসে গেছে। এইখানে tan 30 ডিগ্রির জন্য x ইকুয়ালস টু কত হবে? y ইকুয়ালস টু হবে a, এবং x ইকুয়ালস টু কত হবে? √3a। তো এখানে আমরা ধরবো x ইকুয়ালস টু √3a, যেমনটা ধরছিলাম √3a। এইখানে √3 হবে একটা, এখানে একটা √3 হবে, √3a এবং y ইকুয়ালস টু a, ঠিক আছে। আর এই যে এর মানটা যে আছে, এর মানটা আমরা কত পাবো? এটাও ভুল আছে, এটা হবে শুধুমাত্র 2a। তো এই যদি মান থাকে, আমি যদি sin 30 ডিগ্রি অনুযায়ী বসাই y/r ইকুয়ালস টু a, যেটা বলছিলাম a ক্যান্সেল, থাকে কত? হাফ। এই ক্ষেত্রে যদি √3, এখানে √3টা রুটটা বাইরে থাকবে, এটা বাইরে থাকবে, শুধুমাত্র √3 এটা এরকম থাকবে, √3a/2a। সেম ওয়েতে মান পাবো, সেম ওয়েতে সবগুলো এগুলো রুটের বাইরে থাকবে। আমরা একটু দেখবো, টাইপিং মিস্টেক আছে অল্প, একটু কষ্ট করে দেখে নেব। সেম ওয়েতে কিন্তু আমরা 6টা আইটেমই এখান থেকে বের করে ফেলতে পারি, জাস্ট ওই গল্পটা দিয়া, আমাদের যে গল্পটা ছিল ওই গল্পটা দিয়ে আমরা এটা বের করতে পারি। গেল এটা আমাদের 30 ডিগ্রি কোণের অনুপাত। এখন আসবো আমাদের কি 45 ডিগ্রি কোণের অনুপাত, যেখানে আমাদের চিত্রটা একদম হুবহু ফিট করতেছে। চিত্রটা কি a, আর এখানে কি আছে? এই √2a না, শুধুমাত্র এখানে হবে √2a। আমার প্রিন্টিং মিস্টেকের কারণে সবগুলা রুটের ভিতর a ঢুকে গেছে, রুটের ভিতর থেকে a বের করে ফেলবা। সেম আগের মতো সাইনের যে অনুপাতগুলো আছে, sin cos tan, যদি অনুপাতগুলা বসাই, তাহলে আমরা সেম ওয়েতে a এর আকারে মানগুলা পেয়ে যাব। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি যাই 60 ডিগ্রির জন্য, সেম ওয়েতে আমরা tan থিটা হিসেবে ধরে নিব, tan থিটা মানে √3a, তখন আমরা এটাকে a ধরবো, আর এখানে কি ধরবো? √3 ধরবো। সেম ওয়েতে আমরা জাস্ট শুধু বসাই যাব, উত্তর শেষ। এখন π/2 ইকুয়ালস টু 90 এবং 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের জন্য আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞা বের করব। মানে শূন্য দ্বারা কোনো কিছুকে ভাগ করলে কি হয়? গ্রহণযোগ্য নয় বা অসংজ্ঞায়িত, আনডিফাইন্ড, বা এই বিষয়গুলো নিয়ে আমরা বলছিলাম, কিছুক্ষণ আগে বলে আসছি, এই বিষয় নিয়ে আবার কথা হবে। তো পরবর্তী যে আলোচনাটা খুব সুন্দর আলোচনা, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, 90 ডিগ্রি কোণ মানে কত? 90 ডিগ্রি কোণ মানে এইটা মিন করে, যেখানে 90 ডিগ্রি কোণে এখানে আমরা দেখতে পাচ্ছি x এর মান কত? x এর মান অলওয়েজ 0, x এর মান অলওয়েজ কি? 0। তো আমরা যে অনুপাতগুলো বের করব, সবগুলো অনুপাতে x এর মান কত বসাবো? 0 বসাবো। আর যদি x নিচে থাকে, এরকম ক্ষেত্রে যদি x নিচে থাকে, তখন আমরা কি? অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড বলে দিব।
ঠিক আছে, সেম ওয়েতে সবগুলো আমরা করতে পারি। এটা ছিল আমাদের কি 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো 0 ডিগ্রি কোণের অনুপাত কি, বা 0 রেডিয়ান বা 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত কি হতে পারে? এই ক্ষেত্রে ওইটার আলাদা, ওইটার ভিতরে কি ছিল, এটিতে ছিল x এর মান 0, x 0 ছিল, অর্থাৎ ভূমি 0 ছিল, y অক্ষের উপর x এর মান 0 আমরা জানি, কিন্তু x অক্ষের উপর কি, x অক্ষের উপর y এর মান 0। যে আমাদের বিন্দুটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি কি y ইকুয়ালস টু কি 0। সেম আগের প্রসিডিউরে আমরা যে জায়গায় y আছে y গুলো শুধু 0 দেব এবং আনডিফাইন্ড তথা অসংজ্ঞায়িত জিনিসটা বুঝাবো। ক্লিয়ার? এই ছিল আমাদের অনুপাতের মান। এখন এই যে সবগুলা মান আছে, আমি বলছিলাম কি সবগুলা মানকে আমরা 0 থেকে 90 ডিগ্রির ভিতরে এনে কাজ করব। এটা কাজ করার জন্য আমাদের কি কি কাজ করা লাগে আমরা একটু দেখব। হ্যাঁ, দুইটা স্টেপে কাজ করি আমরা। তো আমাদের প্রথমে একটা কাজ করা লাগবে, আমরা সবগুলা মানকে কি লিখবো, এই 90 ডিগ্রি তো লেখা আছেই, লেখা থাকবে উপরে, আমরা লিখবো 0 1 2 3 4। পরবর্তী স্টেপে আমাদের যেই কাজটা করা লাগবে, সবাইকে 4 দ্বারা ভাগ করো। ওকে, সবাইকে 4 দ্বারা ভাগ করি। 4 4 4 4 দ্বারা ভাগ। এই ক্ষেত্রে আমরা কি 4 দ্বারা ভাগ করব, এবং সবাইকে বর্গমূল করো। বর্গমূল 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 এবং বর্গমূল। বর্গমূল করার পর ক্যান্সেল আউট হলে দেখো দেখি এখান থেকে কত রেজাল্ট আসে, এইখান থেকে রেজাল্ট আসে 0। এইখান থেকে কত আসে, 1 এর রুট করলে 1 থাকে, 4 এর রুট করলে হয় হাফ। এইখান থেকে কত আসে, 2 2 কাটা গেলে থাকে কত, নিচে থাকে 2, ক্যান্সেল আউট হলে 2 থাকে, তার মানে 1/√2। গুড। 60 ডিগ্রি মানে কত, √3 কে রুট করা যায় না, কিন্তু 4 কে রুট করলে 2 হয়, √3/2। 90 ডিগ্রি কে করলে কত হবে, এই 4 4 ক্যান্সেল আউট, থাকে কত 1, 1 কে রুট করলে 1ই থাকে। এই ছিল আমার কি সাইনের অনুপাত। এই যে সাইনের অনুপাত পাইলাম, এই সাইনের অনুপাতটা জাস্ট যদি উল্টা করে লিখি, এইখান থেকে যদি লিখি 1 আসলো, তারপর √3/2 আসলো, তারপর মানে বিপরীত ক্রমে যদি আমরা লিখি 1/√2 হাফ 0। এই ছিল আমার কজের অনুপাত। এখন সাইন বাই কজ, সাইনের মানকে যদি কজের মান দ্বারা ভাগ করি তাহলে কি পাবো, tan এর মান। দেখো 0 কে 1 দ্বারা ভাগ করলে কত, 0, এখানে আছে হাফ, আর আমরা যদি ভাগ করি কত, √3/2 দ্বারা, তাহলে কি হবে, ব্যস্তকরণের মতো হবে, 2/√3 হবে, এখানে এই পাশে উল্টায় যাবে। তো এখানে যদি আমরা ক্যান্সেল আউট করি কি 2 2 ক্যান্সেল আউট, থাকে কি 1/√3। এই দেখো আমাদের আছে কত, আমাদের কত আছে, আমাদের আছে 1/√3। কোথায় আছে, এই যে আমাদের 1/√3। এটাকে সেম ভাগ করলে 1 হবে, এটাকে ভাগ করলে কি হবে √2, আর 0 দ্বারা ভাগ করা যায় না, তাই অসংজ্ঞায়িত। মনে রাখবা এই তিনটা মান যদি বের করতে পারো, সাইন কস টেন, এই তিনটা মান বের করতে পারলে এই মানগুলা একদম সোজা। স্যার কিভাবে সোজা, জাস্ট এইখানে মানগুলারে উল্টায় দিয়ে দিবা। এই মানটাকে যদি উল্টাও, যেমন সাইন থিটাকে উল্টালে কোসেক থিটা, এর নিচে মনে মনে কত আছে 1। এই দেখো কোসেক থিটা প্রথমে কি, এই যে কোসেক থিটা প্রথমে কি অসংজ্ঞায়িত, তারপর 30 ডিগ্রি উল্টালে 2, 45 ডিগ্রিকে √2, এইভাবে আমরা করতে পারি। তো আমরা বলতেছিলাম যে আমাদের সাইন থিটার যে মানগুলো আছে, এই মানগুলো কি 0 থেকে 90 ডিগ্রির ভিতর আবদ্ধ, কিন্তু আমরা বলছিলাম যে সাইনের চিত্রের সাথে বারবার বলতেছি বৃত্ত এবং সমকোণী ত্রিভুজের একটা আছে, যার ফলে আমরা অনেক 600 ডিগ্রি, 6000 ডিগ্রি, 6 লাখ ডিগ্রি, 6 কোটি ডিগ্রি এইভাবে আমরা বের করতে পারি। তার মানে মান পরিবর্তন হয়। তো এই মান পরিবর্তনটা কিভাবে হয়, এটা আমরা একটা সাইনের ছোট্ট গ্রাফ কনস্ট্রাক্টরের মাধ্যমে দেখি। ঠিক আছে, তো এইখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি, দেখো ত্রিভুজ উৎপন্ন হইতেছে এবং সাথে সাথে কি আমার এটা মুভ করতেছে। এখানে যখনই আমার ত্রিভুজটা উৎপন্ন হইতেছে, আমার এই মানটা এই দেখো এতটুকু কিন্তু আমাদের কি 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি যাওয়ার পর আবার নেগেটিভে মান আসতেছে, আবার পজিটিভে উঠতেছে। খুব ভালো করে খেয়াল করো, সাইন এক্স এর গ্রাফ আমরা 360 ডিগ্রি, মানে এখান থেকে রোটেশন কয়বার নিছি, একবার রোটেশন নিছি। একবার রোটেশন নিলে সাইনের গ্রাফটা কিভাবে কনস্ট্রাক্ট হয় এই জিনিসটা আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, আবার ভালো করে দেখো, প্রতি ক্ষেত্রে ত্রিভুজ উৎপন্ন হইতেছে, মান চেঞ্জ হইতেছে। এইটা 90 ডিগ্রি, এইখানে গিয়ে তার মান আবার কি রিপিট হবে, এইখানে গিয়ে তার মান একবার রিপিট হবে, এইখানে আবার 270 ডিগ্রি,
এইখানে আবার কি 360 ডিগ্রি। তো দেখো কিভাবে মানগুলা চেঞ্জ হইতেছে। তো এই যে আমার এতটুকু ঘরের যে মান আছে, এই যে আমার প্রথম যে ঘরটা আছে 0 থেকে 90 ডিগ্রি, যে ঘরের যে মানটা আছে π/2 ঘরের মান যেটা আছে, এই মানটাই বারবার প্লাস মাইনাসের মাধ্যমে কি হইতেছে, রিপিট হইতেছে। যে এইখানে প্রথমে উঠতেছিল প্লাস এসে, তারপর আস্তে আস্তে নামতেছে প্লাসে ছিল, কিন্তু এইখানে গিয়ে সে পুরাপুরি ঋণাত্মক হয়ে গেছে। এতটুকু ঘর, এইখান থেকে এতটুকু জায়গায় সবগুলা মান পজিটিভ পাবো, ঠিক এইখান থেকে এতটুকু যেভাবে উঠছে ঠিক সেভাবেই নামছে, একদম ইকুয়ালি নামছে, মানে সিমেট্রি, সমতা। সমতা মানে কি, ভাঁজ করা যায়, দেখো এতটুকু জায়গা ভাঁজ করা যায়, ঠিক যেভাবে উঠছে ঠিক সেভাবেই নামছে। সেম ওয়েতে এইখানের মানটা কি, নেগেটিভ, এই রেঞ্জের ভিতরে মানটা কি তার নেগেটিভ। এই নেগেটিভ মানের ভিতরে আমরা দেখতে পাইতেছি ঠিক যেইভাবে নামতেছে ঠিক সমানভাবেই কি উঠতেছে। আমরা আবার দেখতে পারি সাইন কোস যদি একসাথে, এই চিত্রটা যদি আরেকটু সুন্দরভাবে দেখি মাইন্ড ব্লোয়িং ওয়েতে, সাইন কোস একসাথে চেঞ্জ হইতেছে। খুব সুন্দর একটা চিত্র। সাইন কোজের মানগুলো একসাথে চেঞ্জ হইতেছে, যে ওয়েভটা কিভাবে ফরম্যাট হইতেছে। এখানে আমরা যে পার্টগুলো দেখতে পাচ্ছি, এই পার্টগুলো আসলে 90 ডিগ্রি মিন করতেছে, প্রত্যেকটা 90 ডিগ্রি ঘরে তারা কিভাবে মুভ করতেছে খুব যদি ভালো করে দেখি। ঠিক আছে, এই ছিল আমাদের সাইন কোস গ্রাফ বা ওয়েভ কিভাবে ফর্ম হইতেছে। এই অনুপাতে এই 2π রেঞ্জের ভিতর পুরা 360 ডিগ্রির ভিতর বারবার বারবার তার মানগুলা রিপিট হয়। এইটার ধর্মটাকে বলে পর্যায়বৃত্ত ধর্ম। পরবর্তীতে আমরা পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আরো অনেক কাজ করব, যে কার পর্যায় কত এটা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।